ভয়ঙ্কর রিপোর্ট। মহাপরিকল্পনা এঁটেছে অক্টোবর মাস জুড়ে বাংলাদেশে তাণ্ডব চালাবে আওয়ামী লীগ। ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করছে পুলিশের ভিতরে থাকা কিছু ভারতীয় দালাল এবং যারা আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিলেন তারা এখন সেই কাজগুলা করার সহযোগিতা করছে। শেখ হাসিনা তিনি কি বলেছেন? আওয়ামী লীগ কখনো পালায় না, শেখ হাসিনা কখনো পালায় না, কিন্তু তিনি পালিয়ে সেই দিল্লিতেই অবস্থান করছেন। শামীম ওসমান সম্পর্কে বলেছেন যে তিনি কাপড় চোপড় পরার সময় পাননি, তিনি লুঙ্গি গেঞ্জি পরেই পালিয়েছেন। এটা কি অস্বাভাবিক? না দর্শক, অস্বাভাবিক না। যদিও তিনি বলেন খেলা হবে, কিন্তু সবার আগে তিনি খেলার মাঠ থেকে আগেই তিনি পালিয়ে যান। গত বছর 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি, তার পদত্যাগপত্র আছে কি নেই, তিনি এমনি পদত্যাগ না করে ভারতে চলে গিয়েছিলেন কিনা, সেই বিতর্ক এখন পর্যন্ত থামেনি, বরং সেই বিতর্ক এখনো নানাভাবে ডালপালা মেলছে। শেখ হাসিনার তরফ থেকে, আওয়ামী লীগের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে। জামাত ইসলামের বিরুদ্ধে বিএনপি নেতা মির্জা আব্বাস একটা মারাত্মক ধৃষ্টতাপূর্ণ কথা বলেছেন, তার জবাব দিব, প্রতিবাদ করব। যদিও মির্জা আব্বাসের রাজনীতি তো পিনাকি ভট্টাচার্য অলরেডি জয় বাংলা করে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন ইস্যু আমাদের সামনে চলে আসছে, বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। দর্শক, তারই আলোকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি। যে নিউজের শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো ঠিক কতটুকু তথ্যবহুল আলোচনা হতে পারে। এই জন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। দর্শক চলুন আমরা ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিও দেখছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক চলুন আমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। নারায়ণগঞ্জের যুবদলের এক নেতা আজকে একটা তথ্য ফাঁস করেছেন শামীম ওসমান সম্পর্কে। বলেছেন যে তিনি কাপড় চোপড় পরার সময় পাননি, তিনি লুঙ্গি গেঞ্জি পরেই পালিয়েছেন। এটা কি অস্বাভাবিক? না দর্শক, অস্বাভাবিক না। অতীতেও কিন্তু 11-এর সময় তিনি পালিয়েছিলেন। যদিও তিনি বলেন খেলা হবে, কিন্তু সবার আগে তিনি খেলার মাঠ থেকে আগেই তিনি পালিয়ে যান। শুধু তিনি কেন, ওবায়দুল কাদের নিশ্চয় মনে আছে না যে পালাবো না, কিন্তু তিনি পালিয়েছেন। শেখ হাসিনা তিনি কি বলেছেন? আওয়ামী লীগ কখনো পালায় না, শেখ হাসিনা কখনো পালায় না, কিন্তু তিনি পালিয়ে সেই দিল্লিতেই অবস্থান করছেন। ফলে আওয়ামী লীগের যারা যারা যত বড়াই করেন, যত দম্ভ করেন, যত বেশি সাহস শক্তি দেখান, তারাই কিন্তু আগে পালিয়ে যান। এটাই হচ্ছে ইতিহাস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট পদত্যাগ করেননি, এই কথাটা আজকে আবার আদালতে বলা হয়েছে। যে আদালতে তার বিচার কার্য চলছে, সেই আদালতে সাক্ষীর জেরার সময় রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী তিনি এই কথা বলেছেন। ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে 5 আগস্ট পদত্যাগ করেননি হাসিনা, দাবি স্টেট ডিফেন্সের। সেখানেই বিস্তারিত খবরে বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এমন দাবি করেছেন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার এক পর্যায়ে তিনি বলেছেন, মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 47তম সাক্ষী হিসেবে 3য় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন। এই দিন শেখ হাসিনার আইনজীবী তাকে জেরা করেন। যদিও শেখ হাসিনার আইনজীবী শেখ হাসিনা নির্ধারিত আইনজীবী নন, রাষ্ট্রপক্ষ একটা আইনজীবী দিয়েছেন। যেহেতু একটা আইনজীবী থাকতে হয়, না থাকলে বিচারটা বিতর্কিত হবে, সেই কারণে
জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আইনজীবী আমির হোসেন। তিনি বলেছেন 2024 সালের 3 আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল। অর্থাৎ এই যে এক দফা, এটা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা হয়েছে, পরিকল্পনার মাধ্যমে এই আন্দোলনটা শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল, দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরবর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রফেসর ইউনূসকে যে প্রধান উপদেষ্টার পদ নেয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, সেটাও দেশি বিদেশি বিভিন্ন পরিকল্পনার অংশ, তেমনটা বলেছেন। এই ব্যাপারটা বলে আবার তিনি চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। সাথে সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবী সেটার বিরুদ্ধে কথা বলেছেন। স্টেট ডিফেন্সের এমন কথার পরিপ্রেক্ষিতে আপত্তি জানান প্রসিকিউশন। তাদের মতে এই মামলায় এমন কোনো আলোচনার সুযোগ নেই, মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম। অর্থাৎ আন্দোলন নিয়ে নাকি কথা বলার সুযোগ নেই, আন্দোলনের প্রেক্ষাপট, আন্দোলনের পূর্বাপর, এগুলো নিয়ে কথা বলা যাবে না। শুধুমাত্র শেখ হাসিনাকে কী শাস্তি দিতে হবে, কী শাস্তি দেয়া যাবে, সেই ব্যাপারে আলোচনা করতে হবে। এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন, ডক্টর ইউনূসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করি না, কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে এটা বলতে হচ্ছে আমাকে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেছেন, আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ শেখ হাসিনা দেননি। মূলত জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। এছাড়া 2024 সালের জুলাই আগস্টে কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি, তাই এই আসামিরা অপরাধীর জন্য দায়ী নন। আমির হোসেনের এক প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে নাহিদ ইসলাম বলেন। একই সঙ্গে বলেন, 5 আগস্ট সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাত সার্জিসের কাছে জানতে পেরেছেন বলেও নাহিদ বলেছেন। অর্থাৎ ওই সময় যে হত্যাযজ্ঞ এবং নির্যাতন হয়েছে, সেটা নাহিদ হাসনাত সার্জিসের কাছেও জেনেছেন, এমন কথা তিনি বলেছেন। মজার ব্যাপার হচ্ছে যে, মজার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে, শেখ হাসিনা পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি যখন বললেন যে এক দফার যে দাবি, 3 আগস্ট যে এক দফার দাবি দেওয়া হলো, সেই এক দফার দাবি এবং প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করা, এটা দেশি বিদেশি নানা ধরনের প্রস্তুতি ছিল। সেই প্রস্তুতি দীর্ঘদিনের প্রস্তুতি এবং পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনারই ফসল। কিন্তু সেই কথা সামনে এগোতে দেননি প্রসিকিউশন, অর্থাৎ রাষ্ট্রের প্রসিকিউশন টিম সেই কথা আগাতে দেননি। সেই কথা বলেছেন যে এই যুক্তি মানে এখানে উপস্থাপনের জায়গা না, এটা প্রাসঙ্গিক না, সেভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক না সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে, সময়ই বলবে। কিন্তু মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে শেখ হাসিনার পক্ষে যে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে, সেই রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যখন বলেন যে শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগ করেননি, তার পদত্যাগপত্র নাই, যদিও এখন পর্যন্ত আমরা তার কোনো পদত্যাগপত্র দেখিনি, সেটা সামনে আনা হয়নি, কিংবা সামনে আনার প্রয়োজন মনে করেননি সরকার। সামনে আনলে বোধহয় ভালো হতো, ব্যাপারটা পরিষ্কার করা যেত যে তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র আছে কি নেই। যদিও এই বিতর্ক আদতে ধোপে টেকে না, আর যেহেতু তিনি দেশ ছেড়ে চলে গেছেন, সেহেতু তার চলে যাওয়াই এক ধরনের পদত্যাগ, এই আইনের কথাও অনেক আইনজীবী বলেছেন। যাই হোক, শেখ হাসিনার আইনজীবী আজকে যেটা বলতে চাইলেন, কিছু একটা বলতে চাইলেন কিন্তু বলতে পারলেন না। সেই কিছু একটা রেশ কতদিন থাকে, কিভাবে হয়, আবার এই যে থামিয়ে দেয়া কিংবা একটা নির্দিষ্ট পথে একজন আইনজীবীকে চলতে বলা, সেটাও কতটা যুক্তিযুক্ত কিংবা সেটাও কতটা বিচারিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে, সেটাও হয়তো সময় একদিন কথা বলবে, ইতিহাস একদিন সাক্ষ্য দেবে যে এই যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার মধ্যে
স্বচ্ছতা ছিল নাকি স্বচ্ছতার অভাব ছিল। বারবার যে আলোচনাটা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়ায় যদি কোনো স্বচ্ছতার অভাব থাকে তাহলে আন্তর্জাতিক মহলে সেটা প্রশ্নবিদ্ধ হবে, পুরো আদালত প্রশ্নবিদ্ধ হবে এবং সেই ক্ষেত্রে সরকারও প্রশ্নবিদ্ধ হবেন। পুরো প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হলে তাতে করে শেখ হাসিনার বিচারের চাইতে তার বেশি লাভ হয়ে যাবে যে তিনি প্রমাণ করতে পারবেন যে তার বিরুদ্ধে সাজানো কিছু করার চেষ্টা করছে। সেই কারণে সরকারের আমার মনে হয় যে ব্যাপারটা খুবই স্পর্শকাতর, যেহেতু তাদেরকে খুব খেয়াল রাখা উচিত যে এই প্রক্রিয়া নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন না ওঠে। দর্শক, আপনার কি মতামত? শেখ হাসিনা 5 আগস্ট কি পদত্যাগ করেছিলেন না করেননি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সায়দাবাদের দিকে যারা যান ওই পথে তারা নিশ্চয়ই দেখছেন যখন জ্যাম থাকে গাড়ির, একটা লোক হাতের মধ্যে গু নিয়া গাড়ির সামনে আইসা দাঁড়ায়, দামি গাড়ি প্রাইভেট কারগুলোর সামনে দাঁড়ায় বলে যে গ্লাসের মধ্যে লাগায় দুমু টাকা দে, লাগায় দুমু টাকা দে বলে চিৎকার করতে থাকে এবং গুটা একদম কাছে নিয়ে যায়। আর আপনি গ্লাসের ভিতরে বসা, মনে করেন যে পাশে আপনার বউ বসা রয়েছে বা বান্ধবী বসা রয়েছে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ, আপনার কি অবস্থা? আপনার মুখের সামনে গু নিয়ে দাঁড়ায় রয়েছে, বলে টাকা দে। নিরুপায়, আপনি না দিলে কিন্তু এটা মাইখা দিবে। আর ওইটা যদি মাইখা দেয়, দেখেন আপনি বাসা যাওয়ার আগ পর্যন্ত রাস্তা দিয়ে যত দূর যাইবেন খালি গন্ধ ছড়াইবে আর সবাই তাকায় থাকবে। এমন না যে টান দিয়া চলে যাইবেন, রাস্তা তো জ্যাম, একটু একটু করে যাইতে হবে, কি বিপদ। তখন কি করে জানেন? গ্লাস খুইলা ওই 20 টাকার নোট একটা বাড়ায় দেয়, না 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 20 টাকা না 100 টাকা দে, লাগাই দিলাম 100 টাকা দে। ওই 100 টাকা দিতে বাধ্য হয়, ওইটা নিয়ে চইলা যায়। এভাবেই তার পেট চলে। এখন দেখেন, এরা ধইরা কেউ পুলিশও দিতেছে না, এর উপরে কেউ আঘাতও করতেছে না। ওই গুয়ের জায়গায় যদি আপনি একটা পিস্তল ধরাইয়া দেন, ওই একই জিনিস, কিন্তু ওইটা 100 টাকা নিছে, ওইটা হয়তো ঘড়ি, মোবাইল, টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে যাবে, জিনিস একই। কিন্তু পিস্তলটা হাতে দিলেই চাইসা তাকে পুলিশে ধরবে। এই বেটা, তুই বেআইনি অস্ত্র পাইলি কই? তার মানে তার কপালে জেল। আর ওই পিস্তলের জায়গায় গু বইলা কেউ তাকে ধরতে পারতেছে না, পুলিশও তার কাছে যাইতেছে না। দেখছেন চাঁদাবাজিটাকে কিভাবে বৈধ করে নিছে? এটা কি অবৈধ মনে হয়? অবৈধ হইলে তো পুলিশ ধরতো। এখন ওই গুয়ের কারণে কেউ তার কাছে যাইতে পারতেছে না, নিজেকে নিজে বৈধ কইরা নিছে। তেমনি অনেক যুক্তি দিয়া অনেকেই না নিজেকে বৈধ কইরা নিতেছে। হ্যাঁ, নিজের বয়ানটাকে বৈধ করার জন্য কি সুন্দর সুন্দর যুক্তি দিতেছে। যুক্তির মধ্যে কি জানেন? বলতেছে একজন মানুষ ব্যাংক ডাকাতি করলো, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হাজার হাজার কোটি টাকা লুইটা নিল, একজন মানুষ হাউজিং ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করলো, একজন মানুষ রাজশাহীতে যায় 13,000 কোটি টাকার সম্পদ আত্মসাৎ করলো। কই, তাদেরকে তো কেউ ধরতেছে না। আর এখানে ওই 10,000 টাকার চাঁদা নেয় কারণ তার বাল বাচ্চা আছে, পেট চলতেছে না, সে 15-16 বছর জুলুমের মধ্যে ছিল, কোনো চাকরি বাকরি নাই, যার জন্য সে রাস্তায় ঘুরা ঘুরা 10,000 টাকা হয়তো চাঁদা নিছে। এটা কত বড় অপরাধ বলেন? কোনটা বড় অপরাধ? ওই যে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল জামাতে ইসলাম, সেইটা, নাকি ওই 10,000 টাকা নিয়ে গেল সেইটা? কোনটা বড় অপরাধ? এইভাবে যুক্তি দিচ্ছে চাঁদাবাজির পক্ষে কে? ফজলুর রহমান সাহেব। এইভাবেই উনি বৈধতা দিচ্ছে। উকিল মানুষ তো, ব্রেন ভাই চারিদিকে খেলে। হ্যাঁ, উনার মাথার মধ্যে যদি সোজাসুজি একটা প্যারাক ঢুকায় দেন, স্ক্রু হয়ে বাইরে যাইব। তো চারিদিকে বুদ্ধি খেলায়, চারিদিকে বুদ্ধি খেলায়। এই যে আইসা এখন বলে না স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসতেছে, এবার নির্বাচনে আসবেই বলে চিৎকার কইরা উঠে উনি। আর ওই স্বাধীনতার পক্ষের কোন ইঙ্গিত দেয় উনি জানেন? এটা ইঙ্গিত দেয় আওয়ামী লীগের। মুখ ফুইটা বলে না, আওয়ামী লীগের প্রতি ওনার ভালোবাসা আছে, কিন্তু এটা মুখ ফুইটা বলতে পারে না, কারণ 5ই আগস্টের পরে একটু সিচুয়েশনটা অন্যরকম না। কিন্তু ইনায়া বিনায়া কিন্তু ওই একই কথা বলে, স্বাধীনতার পক্ষের একটা শক্তি আসবেই এই দেশে। আপনি পারবেন ভাই, হ্যাঁ আপনি পারবেন। আপনি যেভাবে বৈধতা দিয়ে দিলেন 10,000 টাকার চাঁদাবাজির, এই কথাটা আপনি এই প্রথম না, কিন্তু অনেক আগেও একবার বলছিলেন। আজকে আবার লাল শার্ট পরে বলছেন। এই লাল শার্ট কিসের প্রতীক জানেন?
আপনার মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলতেছে, আবেগের ফ্যাক্টরি চালু হয়ে গেছে আপনার ভিতরে। আপনি নিশ্চয়ই আবার কোনো গ্রিন সিগন্যাল পাইছেন। হ্যাঁ, ওই গ্রিন সিগন্যাল না পাইলে এইভাবে চাঁদাবাজিকে বৈধতা দিতেন না। আপনি নিজেও জানেন না কোন কথাটা আপনার নিজের জন্য লজ্জার, এটা আপনি নিজেও জানেন না। কোন কথাটা আপনার দলের জন্য লজ্জার, আপনি নিজেও জানেন না। কোন কথাটা তারেক রহমান সাহেবের জন্য লজ্জার, নিশ্চয়ই আপনি জানেন না। আপনার ওই আইকিউটা নাই। বর্তমান এই জেনারেশনকে আপনি বুঝতেই পারতেছেন না। বুঝবেন কেমনে? যেভাবে আপনি বান্দির পুত, ফকিন্নির পুত, রাজাকারের পুত বইলা বেড়ান বিভিন্ন চ্যানেলে ঘুরা, আপনি তো বুঝতেই পারতেছেন আপনার ডিমান্ড। হ্যাঁ, দেশে কত ডিমান্ড। আপনি জোর গলায় বলেন সিলেটে যায় আমি নির্বাচন করুন, ডাক্তার শফিকুর রহমান যেখানে দাঁড়াবে তার জায়গায় আমি যা দাঁড়াবো, তার সঙ্গে লড়াই করুন, আমি দেখায় দেবো বীর মুক্তিযোদ্ধা। এবং আপনি চান বিদেশে যত ভোটার আছে সব ভোট আপনাকে দিবে, ওনারা আপনার দিকে তাকায় আছে। হ্যাঁ, আপনার দিকে তাকায় আছে, আপনাদেরকে ভোট দিবে। ভাই ব্রাদার যারা বিদেশে আছেন, আমাদের প্রবাসী ভাই বোনেরা, আপনাদের জন্য বিরাট সুখবর নিশ্চয়ই আপনারা পাওয়া গেছেন। তারপর আমার মুখ থেকে শুনেন, নির্বাচন কমিশনার বলছে আপনারা প্রবাসীরা প্রত্যেকেই ভোট দিতে পারবেন। প্রবাসে আমাদের 2 কোটি ভাই বোন বসবাস করে, এরকম একটা কথা আমি শুনছিলাম, সঠিক জানি না, ধৈর্য নেই। এর মধ্যে 1 কোটি ভোটার আছে, এটা ধৈর্য নিলাম। আপনারা যদি সঠিক কেউ কিছু জানেন আমাকে একটু মন্তব্য করে জানাবেন, নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করুম। এই যে 1 কোটি ভোটার ধৈর্য নিলাম, কিন্তু 1 কোটি ভোটার কাকে ভোট দিবে বলেন তো আপনারা? নিশ্চয়ই ওনাদের জন্য যারা লড়াই করছে। হ্যাঁ, এই ভোটের জন্য লড়াই করতে হয়েছে, এই অধিকার আদায় করে দিল কে? জামাতে ইসলাম। হ্যাঁ, জামাতে ইসলাম এর জন্য বিরাট বড় ফাইট দিছে। শুধু ফাইট দেয় না ভাই, একটা সুন্দর পরিকল্পনা কইরা এই সরকারে বুঝাইতে সক্ষম হয়েছে। সরকার বলতে এই নির্বাচন কমিশনারকে বুঝাইতে সক্ষম হয়েছে এই পদ্ধতিতে যদি নির্বাচনটা করেন তাহলে আমরা বিদেশি ভোটগুলা নিতে পারি। ভাই ব্রাদার, বিদেশিরা তো আর বাংলাদেশে এসে ভোট দিবে না, দরকার কি? ওইখানে বৈশাই ভোট দিতে পারবে, কোন অ্যাপস এর মাধ্যমে কোন সিস্টেমে ভোট দিবে সবকিছুর একটা রোড ম্যাপ জামাতে ইসলাম এই নির্বাচন কমিশনারকে দিছে এবং সেটা গ্রহণযোগ্যতা পাওয়া গেছে। আপনারা ভোট দিতে পারবেন। এখন আপনাদের এই ভোটের বিরুদ্ধে কারা কথা বলছিল আপনাদের মনে আছে? ম্যাডাম পাপিয়া বলছিল কেন ওরা ভোট দিবে, কেন ওরা এই অধিকার পাবে? ওরা তো 16 বছর জেল জুলুম খাটে নাই, ওরা নিরাপদ জায়গা ছিল, বিদেশে ছিল। হায় আপা, আপনি এটা কি বললেন? ওদের অবদান ভুইলা গেলেন? ওদের অবদান ভুইলা গেলে হবে? যখন রেভিডেন্স শট ডাউন করে দিছিল তখন দেখেন নাই পলক আইসা মাপ চাইতেছিল, কানতেছিল? ওইটা কি পলক তার ইচ্ছায়? না না না, ওইটা ওই যে আওয়ামী লীগের আপা বইলা দিছে তাড়াতাড়ি মাপ চা, নাইলে সর্বনাশ হয়ে যাবে। আরে ভাই, আমাদের অর্থনীতির মেরুদণ্ড এই প্রবাসী ভাই বোনেরা, ওরাই তো এই দেশটাকে টিকায় রাখছে। আর তারা ভোট দিতে পারবে না, ভোট দেওয়ার জন্য জেল খাটতে হবে। আমি তো জেলে যাইনি কোনোদিন, আমি কি ভোট দিতে পারুম না? জেলে যাইতে হবে। তালি ভাই, আসলে হয়ে গেছে কি জানেন? ওই যে প্রথম যেটা আলাপ করছিলাম, ওই যে হাতের মধ্যে নিয়া গাড়ির সামনে দাঁড়ায় থাকা, গাড়ির সামনে দাঁড়ায় গেলে আপনি কি করবেন, কোন দিকে যাবেন? না পুলিশ কল করতে পারতাছেন, না বাঁচতে পারতাছেন, না ভাগতে পারতাছেন, জ্যামের মধ্যে আটকা গেছেন। তো তেমনি আমরাও না এই দেশের সবাই নিরহ মানুষগুলা এই জ্যামের মধ্যে আটকা গেছি। আর আমাদের সামনে ওই যে হাতে ওইটা নিয়ে দাঁড়ায় রয়েছে আমাদেরকে যারা পরিচালনা করে, হ্যাঁ আমাদের রাজনীতি যারা পরিচালনা করে, তাদের মধ্যে কিছু সংখ্যক এই রাজনীতিবিদরা ওইটা নিয়ে দাঁড়ায় রয়েছে আমাদের সঙ্গে। আমরা কি করুম, কোন দিকে যাবো কোন? আপনারাই বলেন। কোনো উপায় আছে? এই যে দেখেন রুমিন ফারহানা ম্যাডাম, উনি কিন্তু মাঝে মাঝে চরম সত্যি কথা বলে। হ্যাঁ, উনি 2 রকম সত্যি কথা বলে। এক রকম হইলো আগেই ভালো ছিলাম, হ্যাঁ হাসিনার আমলে ওনারা ভালো ছিল, এখন এমন অবস্থা হয়েছে যে উনি দিনও বাইরে হইতে পারে না, হাসিনার আমলে উনি রাইতে বাইর হইতে পারছে, এরকম একটা সত্যি কথা বলছে। আবার আরেকটা সত্যি কথা বলছে যে চাঁদাবাজি করে আমাদের দলের লোকেরাই। উনি নিজের দলের কথা বলছে, মানে বিএনপির কথা বলতেছে যে এরা চরম চাঁদাবাজি করতেছে, এদের জন্য দলের বদনাম হচ্ছে, এরকম কথা তো বলছে, তাই না? তবুও তো বলছে। এরকম কথা কয়জনে বলে? কেউ তো শিকারই যাইতে চায় না, বরঞ্চ চাঁদাবাজির পক্ষে লজিক দ্বারা করায়। কিভাবে? যে
না খায় আছে, তার বউ বাচ্চা 10,000 টাকা নিলে কি আসে যায় ভাই? ওই 10,000 টাকা কার কাছ থেকে নিতাছে তো পথের আরেকজন গরিবের কাছ থেকে। সেটা বুঝেন না কেন? ওর তো ওই যোগ্যতাও নাই যে একজন গার্মেন্টস এর মালিকের কাছে যায় টাকা চাইবে 10,000। কারণ ছেঁচড়া চাঁদাবাজ তো, ছেঁচড়া। ওই যে হাতের ওইটাই বুঝছেন, ওই পিস্তলের বদলে ওই চাঁদাবাজ। আর ওইটার পক্ষে আপনি কথা বলেন, আপনার এই পক্ষে কথা বলাতে জানেন এখন আরো মাঠ পর্যায়ে সাহস পেয়ে যাইব। তারা এই যুক্তিটাই দেখাবে যে দেখেন আমাদের নেতা কি বলছে, বীর মুক্তিযোদ্ধা কি বলছে, আমরা 15-16 বছর জুলুমের উপরে ছিলাম, এখন আমাদেরকে চাঁদা দেন। আর ওই চাঁদাটা টেম্পো স্ট্যান্ড রাস্তাঘাটের থেকে নিবে, কাদের কাছ থেকে? রাস্তাঘাটের দোকানদারি কারা করে ভাই? গরিব মানুষই তো করে। টেম্পো চালায় কে? গরিব মানুষই তো চালায়, তাই না? আর বীর মুক্তিযোদ্ধা আপনি যে বললেন ওনারা ব্যাংক লুট করে ফেলাইছে, কোন জায়গায় 13,000 কোটি টাকা নিয়ে নিচ্ছে, হাউজিং এর ব্যবসা কইরা কোটি কোটি টাকা লুটপাট করছে। এগুলা শুধু আকার ইঙ্গিতে বলবেন না, প্রমাণ দেন। এই যে সাংবাদিক ভাইরা আপনারা যারা ইন্টারভিউ নেন, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন এই 13,000 কোটি টাকা কোন জায়গা থেকে নিছে, কোন জায়গায় হাউজিং থেকে লুটপাট করছে, কোন ব্যাংক ডাকাতি করছে, কখন ডাকাতি করলো, এগুলা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করেন না কেন? আসলে জিজ্ঞাসা করেন না কেন জানেন? যে জিজ্ঞাসা করলে এই লোকটা তো আর আসবে না। হ্যাঁ, ওনারা যদি এখন জিজ্ঞাসা করে তাহলে অপমান করা হয়ে যায় না? ওনারা যদি এখন জিজ্ঞাসা করে, ওনারা যদি ধরে যে আপনাকে প্রমাণ করতে হবে কোন জায়গা থেকে নিছে, তাহলে তো বেজ্জিত হবে। কারণ উনি তো প্রমাণ দিতে পারবে না, প্রমাণ দিতে পারবে না। ওনাকে কেউ শিখাই দিছে, কোথাও শুনছে, ওইটাই এইসব বলতেছে। তবু আমি ওনার কথা ফেলে দিব না। হ্যাঁ, ওনার এই কথাগুলা আপনারা যারা সাংবাদিক আছেন, বিশেষ করে আমার দেশ পত্রিকা, আপনারা একটু তদন্ত করেন তো। ওনার একটা সাক্ষাৎকার নেন, ওনার এই সাক্ষাৎকার নিয়ে উনি কার নামে এই অভিযোগগুলো করলো এবং কারা কারা এই টাকা পয়সাগুলো লুট করলো, সমস্ত কিছুর একটা অনুসন্ধান চালান ভাই। ক্লিয়ার করেন আমাদেরকে ক্লিয়ার করতে হবে। উনি এভাবে চ্যানেলে ঘুরে শুধু অভিযোগ করবে, অভিযোগ প্রমাণ করবে না, সেটা তো হয় না। সেটা হইতে দিবেন কেন? সেটা হইতে দেওয়া উচিত হবে না। অবশ্য আমি বলতেছি উচিত হবে না, কিন্তু জামাত ইসলাম, ছাত্র শিবির এইসবের কোনো প্রতিবাদ করবে না। কারণ কি জানেন? ওনারা একটা জিনিস বুঝা ফেলাইছে যে এরা যা কিছু বলবে ওরা তো চোরাবালিতে দাঁড়াই বলতেছে। হ্যাঁ, চোরাবালির উপরে দাঁড়ায় আছে, কিন্তু ওইখানে দাঁড়াই বলতেছে। আর যত কথা বলবে ততই নড়াচড়া হবে, ততই তলের দিকে যাবে, ততই বদনাম ছড়াবে। ওই যে হাতে ওইটার মতো যদি মাইখা দিত আপনার গাড়িতে, আপনি যদ্দূর যাইতেন দুর্গন্ধ ছড়াইতে যাইতেন, তো ওই অবস্থা তো এখন দাঁড়ায় গেছে, তাই না? যার জন্য ওনারা প্রতিবাদ করে না, কোন রকম অভিযোগ করে না, প্রমাণও চায় না। যে ওরা বলতে থাকুক, ওরা এটা যত বলবে তত ওদের নিজেদের ক্ষতি হবে। দেখেন, গত 14 মাসে আমরা ভাবছিলাম আওয়ামী লীগ ডুইবা একেবারে দুর্গন্ধ ছড়ায় যাবে। তা কি হয়েছে? হয় নাই। অনেকটা বলতে শোনেন না, আগেই ভালো ছিলাম। এর পিছনে কারণ কি জানেন? বর্তমান অবস্থা দেখা। দেখেন, গত 16 বছর 17 বছর আওয়ামী লীগ অনেক জুলুম করছে, ওইটা তো তারা সহ্য করছে যে হ্যাঁ এরা ভাই আমাদের বিরোধী দল, ওরা আমাকে দমন করতে চাইবে, এটাই তো রীতিনীতি। কিন্তু নিজের দল যারা যদি নিজেই আঘাতপ্রাপ্ত হয় তখন কেমন লাগে? তখন কি এটা সহ্য হয়? সহ্য হয় না। গত 13-14 মাসে এই দলটার এত কথা ছড়াইছে, এত নেগেটিভ কথা ছড়াইছে, যার ফলে অনেকেই বলে আগেই ভালো ছিলাম। হ্যাঁ, কারণ এই আমলটা এত বেশি গ্যাঞ্জাম নিজেদের মধ্যে ভাই, কেউ একটা ঐক্যমতে আসতে পারলো না। হ্যাঁ, কেউ কিন্তু এক জায়গায় আসতে পারলো না। জুলাই গণ অভ্যুত্থানের রক্তের বিনিময়ে এক জায়গায় কেউ আসতে পারলো না। এক জায়গায় যদি আপনারা আইসা এমন কথা বলতেন যে না ডক্টর ইউনূস স্যার আপনাকে আমরা চাই না, সইরা যান, উনি 1 ঘন্টাও থাকতে পারতো না। উনি যদি এতই খারাপ মানুষ হয়, সেইটার জন্যই একটা জায়গায় আসেন, অল রাজনীতি দল আইসা আমাদেরকে দেখান যে আমরা এক জায়গায় আইসা ওনার পদত্যাগ চাচ্ছি, উনি কালকেই চলে যাবে, তাই না? দেখেন, উনি নির্বাচন দিয়ে দিছে, সবাই বলা বলি করতেছে নির্বাচন জামাত ইসলাম চায় না, তারা নির্বাচন পিছাইতে চায়। যার জন্য ওই পিআর সিস্টেম, জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র এইসব তাল বাহানা করে। আজকে ওনারা বলছে আমরা ফেব্রুয়ারি না ডিসেম্বরে নির্বাচন চাই, এমন কথাও বলছে। হ্যাঁ, এই ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন। এখন কি আপনারা রেডি ডিসেম্বরে নির্বাচন করার জন্য? নিশ্চয়ই রেডি না, কিন্তু জামাত ইসলাম রেডি। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন।
আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।